অসীম সেনগুপ্তের জীবনটা ভগবান বিচিত্র এক ধাতুতে তৈরি করেছিলেন। মাঝে মাঝে সে ভাবে স্বর্গ নরক, ধর্ম অধর্ম, নীতি দুর্নীতি এসব কথাগুলো শুধু মানুষের সৃষ্ট কাল্পনিক কতকগুলি ব্যাপার। সারা জীবন সৎপথে কাটিয়েও মানুষ একটা পয়সাও উপার্জন করতে সক্ষম হয় না, অথচ সামান্য এতটুকু নীতিভ্রষ্ট হয়েও বহু লোক লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে। তার এসব কথা ভাববার উপযুক্ত কারণ ছিল। আজীবন সে দারিদ্র্যের মধ্যে কাটিয়েও প্রচুর বিদ্যা অর্জন করেছে, কিন্তু আজ পর্যন্ত সে উপযুক্ত কোনো কাজের সন্ধান পেল না। তাছাড়া সম্প্রতি তন্দ্রা নামে একটি মেয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে। দুজনে দুজনকে গভীরভাবে ভালোবাসা সত্ত্বেও তারা বিবাহ করতে পারছে না কেবলমাত্র অর্থের অভাবের জন্য। এই চিন্তাটাও অসীমকে মনে খুব আঘাত করছে। যদি সৎ পথে সারা জীবন কাটিয়েও সে প্রিয়জনের মুখে হাসি ফোটাবার মতো সামান্য অর্থ উপার্জন করতে না পারে, তাহলে কি প্রয়োজন তার এই নীতি দুর্নীতির বড় বড় সব বাধাগুলির? অসীমের মেসে টাকা বাকি পড়েছে, জামা কাপড় ধোপার বাড়িতে আটকে আছে, অথচ কোনো দিক থেকে একটি পয়সা আসার পথও তার সামনে খোলা নেই। সেদিন দেশবন্ধু পার্কের একটি নিরালা কোণে একটা বেঞ্চির ওপর বসে বসে অসীম এই সব কথাই ভাবছিল, কিন্তু বেশিক্ষণ একা একা বসে চিন্তা করা হলো না তার। হঠাৎ কে একজন পাশ থেকে বলে উঠল, টাকা রোজগার করবেন? টাকা টাকা? অবাক বিস্ময়ে প্রশ্ন করে অসীম। হ্যাঁ, 500 টাকা। 500? অসীমের চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। অগ্রিম 250, আর বাকি 250 কাজ শেষ হলে। কিন্তু কি কাজ করতে হবে? বেশি কিছু নয়, শুধু একটা চিঠি পৌঁছে দেওয়া। কিন্তু আপনি কে? আমি একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানির লোক। আমি নিজে কোনো কারণে যেতে পারছি না বলেই আপনাকে পাঠাচ্ছি। আজ রাত 9টায় এই চিঠিখানা দক্ষিণেশ্বরের জমিদার প্রবোধ সমাদ্দারের বাগান বাড়িতে তার হাতে পৌঁছে দিতে হবে। তিনি সেই সময় এই চিঠিখানার জন্য বাইরের বৈঠকখানার ঘরে অপেক্ষা করবেন। কিন্তু যে কোনো একজন ছোকরাই তো এ কাজ করতে পারে। না, সকলকে এই গুরুত্বপূর্ণ কাজে বিশ্বাস করা চলে না। তা বটে। আর তাছাড়া এই চিঠিখানা অত্যন্ত প্রয়োজনীয় ও জরুরি। কে কোথায় ফেলে দিয়ে হয়তো বলবে দিয়ে এসেছি। তাছাড়া কৌতূহলের বশে কেউ এটা খুলে দেখে তাও আমরা চাই না। বুঝেছি। আপনি তাহলে সম্মত? হ্যাঁ, কই চিঠিটা দিন। এই নিন চিঠি। আর এই তাড়ায় 25খানা 10 টাকার নোট আছে। আর বাকি 250 কাজ শেষ হলে কাল সকালে আপনি এই পার্কে আমার কাছ থেকে নিয়ে যাবেন। অসীমের মনে দ্বিধা। কোনো অভিসন্ধি এর পেছনে লুকোনো নেই তো? কিন্তু তার মতো একজন সাধারণ লোককে অভিসন্ধির মধ্যে জড়িয়ে কার কী লাভ হতে পারে? অসীম সম্মত হলো। টাকাটা গুনে পকেটে রেখে চিঠিটা বুক পকেটে রাখল। তারপর নমস্কার জানিয়ে লোকটা চলে গেল। লোকটা চলে যাওয়ার পর অসীম বসে বসে ভাবতে থাকে। তার সুদিন মনে হয় এবার ফিরে আসবে। সর্বপ্রথম সে একটা খাবারের দোকানে ঢুকে কিছু খেয়ে নেয়। তারপর চিন্তিত মনে নতুন কাজের উদ্দেশ্যে যাত্রা করে। রাত 8টার পর থেকে কিন্তু তখন কি সে জানতো বৃষ্টি পড়তে শুরু করেছে। পরবর্তী ঘটনাচক্র মেঘে মেঘে রচনা হচ্ছে চক্রান্ত, একটা বিষাক্ত চক্রান্তে আরো বিপদের কালো ছায়া ঠেলে দেবে তাকে। তারই ভয়ে যেন আজ সারা পৃথিবীর তন্দ্রাতুর। বহু দূরে একটা বড় গাছের মাথায় কর্কট শব্দে বাজ পড়ল। কিন্তু একজন লোককে একটি বাস থেকে দক্ষিণেশ্বর মোড়ে নেমে দুর্যোগ উপেক্ষা করে সজোরে এগিয়ে যেতে দেখা গেল। তার ভাবভঙ্গি দেখে মনে হয় পৃথিবীর বুকে যত বড়ই দুর্ঘটনাই ঘটে যাক না কেন, সে তার কর্তব্য পালন করবেই। এই লোকটি আর কেউ নয়, স্বয়ং অসীম। এক
একটা বিরাট বাগান বাড়ির সামনে এসে দাঁড়িয়ে এসে চিন্তা করতে লাগলো কি উপায়ে ভেতরে প্রবেশ করা যায়। বৃষ্টি তখনও কমে আসেনি। অসীমের জামা কাপড় ভিজে একসা হয়ে গেছে। কিছুক্ষণ ইতস্তত করে সে সদর দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করল। অবাক হয়ে গেল অসীম। কই, চাকর দারোয়ান কারোর টিকির সন্ধানই তো পাওয়া যাচ্ছে না। বাগান পেরিয়ে বাইরের বৈঠকখানা ঘর। দরজাটা বাইরে থেকে বন্ধ। পেছনের জানালা দিয়ে অসীম ঘরের মধ্যে প্রবেশ করল। পকেট থেকে চিঠিটা বের করে হাতে নিয়ে দেখতে পায় জমিদার প্রবোধ সমাদ্দার একটা চেয়ারের ওপর শুয়ে অগরে ঘুমোচ্ছেন। মিনিট খানেক চিন্তা করল অসীম, তারপর ডাকল, শুনছেন স্যার, আপনার চিঠি। কোনো উত্তর নেই। কি করবে তা ঠিক করতে পারে না। তারপর অসীম এগিয়ে গিয়ে লোকটির গায়ে হাত দিল। কিন্তু এ কি, দেহ যে বরফের মতো ঠান্ডা। জমিদার প্রবোধ সমাদ্দার তবে মারা গেছেন? কিন্তু কে তাকে মারল? আর এ তো সাধারণ মৃত্যু নয়, একখানা রক্ত মাখা ছোড়া পাশেই পড়ে আছে। তবে কেউ কে হত্যা করল? অসীম কি করবে ঠিক করতে পারল না। ঘর থেকে চলে যাওয়াই এখন সর্বশ্রেষ্ঠ উপায়। কিন্তু চলে যাওয়ার অবসর অসীমের মিলল না। শোনা গেল দরজা খোলার শব্দ। কে? অসীম পেছনে ফিরে তাকাতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে মাথার উপরে পড়ল প্রচন্ড একটা আঘাত। একটা লোক ডান্ডা দিয়ে যেন পেছন থেকে অসীমের মাথায় সজোরে আঘাত করেছে। অসীমের চোখের সামনে অখণ্ড আধার। অস্ফুট একটা শব্দ করে অজ্ঞান হয়ে পড়ল সে। তুমুল কলরবের শব্দে জ্ঞান ফিরে এলো অসীমের। সহস্র রজনীর নিদ্রা শেষে জেগে উঠল যেন। মাথার মধ্যে ঝিমঝিম করছে। কি করে কি ঘটল তা ভালো করে বোঝবার আগেই সে দেখতে পেল একদল লোক ঘরের মধ্যে প্রবেশ করল সশব্দে। অনেকগুলি কণ্ঠের মিলিত কলরব কানে গেল তার। ধীরে ধীরে চোখ মেলে তাকালো। সবচেয়ে সম্মুখে যে লোকটি প্রবেশ করেছিল সে এবার প্রশ্ন করল, কি নাম হে তোমার? তোমাকে তো দাগি আসামি বলে মনে হচ্ছে না। উত্তরে আরেকজন বলল, আমি ঘরের মধ্যে ঢুকেই দেখলাম ও ঠিক জমিদার বাবুর পাশে ছোড়া হাতে দাঁড়িয়ে। ভয় পেয়ে আমি ছুটে গিয়ে টেলিফোন করলাম। অন্য লোকগুলো একসঙ্গে বলল, আচ্ছা বদমাস তো, কিন্তু ও বেটা জখম হলো কি করে? প্রথমে যে লোকটি প্রবেশ করেছিল তার দিকে চেয়ে অসীম বুঝতে পারল যে সে পুলিশের লোক, বোধহয় দারোগা। সে বলল, সত্যি তো, জখম হলো কি করে মিস্টার শর্মা? মিস্টার শর্মা জমিদার প্রবোধবাবুর প্রাইভেট সেক্রেটারি। তিনি বললেন, ঠিক বুঝতে পারছি না, তবে আমি পুলিশে ফোন করে এসে দেখি ও অজ্ঞান হয়ে পড়ে আছে। পালাতে গিয়ে বোধহয় আছাড় খেয়ে পড়ে জখম হয়েছে আর কি। হ্যাঁ, তা হতে পারে। হ্যাঁ, মনে হচ্ছে ওই টেবিলের কোণে মাথা ঠোকে। তার কথা শেষ হলো না। অসীম চিৎকার করে বলল, না না দারোগাবাবু, ও সব মিথ্যে কথা। আমার মাথায় পেছন থেকে আঘাত করে আমাকে অজ্ঞান করে ফেলা হয়। কে মাথায় আঘাত করলো? পেছন থেকে আঘাত করেছে, কিছু দেখতে পাইনি। কিন্তু তুমি এই ঘরের মধ্যে প্রবেশ করলে কেন? একটা প্রাইভেট ডিটেকটিভ ফার্ম থেকে একটা চিঠি তাকে দিতে বলেছিল, সেটাই দিতে এসেছিলাম। কোথায় সে চিঠি? চিঠিটা ছিল তার হাতে, কিন্তু হাত থেকে সেটা তবে গেল কোথায়? পকেটেও হাত দিয়ে অসীম দেখল চিঠিটা সেখানেও নেই। আগে সেটা তো আর দেখতে পাচ্ছি না এখানে। নিশ্চয়ই যে আঘাত করেছিল সে ওটা নিয়ে সরিয়েছে। মিথ্যে কথা বললেন প্রবোধ সমাদ্দারের প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মা। চিঠির কথাও যেমন মিথ্যে, পেছন থেকে আঘাতও তেমনই। ধরা পড়ে ওরকম গল্প করছে।
আর মিথ্যা বলে লাভ নেই বাপু, বুঝলে? সত্যি মশাই, এই লোকটা সবই কেমন যেন অদ্ভুত। কথা নেই বার্তা নেই, হঠাৎ এসে প্রবোধবাবুকে খুন করে নিজে অজ্ঞান হয়ে পড়ল। ধরা পড়ে এখন আবার বলছে চিঠির কথা। দারোগা সাহেব গম্ভীরভাবে মন্তব্য করলেন, চলো হে, এখন কিছুক্ষণ হাজত ঘরটা দেখে আসবে। অসীমের এতক্ষণ মনে হচ্ছিল সে বোধহয় স্বপ্ন দেখছে, কিন্তু এ তো স্বপ্ন নয়, এই নির্মম রূঢ় বাস্তব, কঠোর সত্য। জমিদার বাবুর মৃতদেহের পাশে তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তাছাড়া সে সত্যিই ছোরাটা তুলে একবার হাতে নিয়ে দেখেছিল, তাই ওতে তার হাতের ছাপ থাকাও আশ্চর্য নয়। সব দিক থেকেই তার বিরুদ্ধে অকাঠ্য প্রমাণ। এদিকে তার চিঠির কোনো অস্তিত্ব নেই, কে তার কথা বিশ্বাস করবে? অসীমের মাথার মধ্যে দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল। সে শুধু বলল, বিশ্বাস করুন দারোগাবাবু, আমি নির্দোষ। আমি এসবের কিছুই জানি না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। দারোগা বাবুর নিষ্ঠুর হাসি হেসে শুধু বললেন, ধরা পড়লে সকলেই এই কথা বলে হে, বুঝলে? দুদিন ঠান্ডা গারদে রাখলেই সব কিছু ঠিক ঠিক বলে ফেলবে। অসীম বুঝতে পারল সব চেষ্টা নিষ্ফল, তার উদ্ধারের কোনো আশা নেই। তার হাতে হাতকড়া পরানো হলো। দুজন পুলিশ বন্দুক উঁচিয়ে তার সামনে আর পেছনে এসে দাঁড়ালো। তারপর তাকে নিয়ে দারোগাবাবু এগিয়ে গেলেন থানার উদ্দেশ্যে। দরজার কাছে পৌঁছতেই একটি মেয়ে হঠাৎ বিপুল বেগে ঘরের মধ্যে প্রবেশ করল। একটি যুবতী মেয়ে, দু চোখে তার জল টলমল করছে। অশ্রুরুদ্ধ কণ্ঠে সে বলল, বাবাকে যে এরকম নির্মমভাবে হত্যা করেছে, তার উপযুক্ত শাস্তির জন্য আমি সব কিছু অর্থ ব্যয় করতে প্রস্তুত দারোগাবাবু। দারোগাবাবু মিস্টার শর্মার দিকে চাইলে তিনি বললেন, ইনি হচ্ছেন মৃত জমিদার প্রবোধবাবুর একমাত্র কন্যা বীণা। পিতার মৃত্যুর পর তার সম্পত্তির উত্তরাধিকারিণী হবেন ইনি। অবশ্য তার উইলের কথা আমরা জানি না, তবে এছাড়া আর কি বা হতে পারে। দারোগাবাবু শোকাচ্ছন্ন বীণার দিকে তাকিয়ে বললেন, আপনি অত অধীর হবেন না বীণা দেবী, এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমি অবশ্যই করব। অসীমের মনে হলো সারা রাত্রিটা যেন কেটে গেছে কোনো একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। পত্রবাহক, চিঠি, জমিদার বাড়ি, খুন, এই গারদ, সবই যেন বিরাট এক দুঃস্বপ্নের এক একটি অংশ। ভোর হবার সঙ্গে সঙ্গে প্রভাতের আলো এসে ছড়িয়ে পড়ল পৃথিবীর বুকে। অসীম ভাবতে লাগলো তার দুঃখের সময় নিশ্চয়ই কেটে গেছে। এবার বোধহয় প্রকৃত হত্যাকারী ধরা পড়বে। বেলা প্রায় 9টা। একজন পুলিশ অফিসার তালা খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। তারপর হুকুম দিতেই অসীমের হাত কড়াটা খুলে ফেলা হলো। অসীম বলল, উফ, বাঁচালেন মশাই, হাতটা যেন খসে পড়ছিল। অফিসার অসীমের হাতের একটা ছাপ নিলেন। তারপর ছোড়ার ওপরে যে ছাপ ছিল তার সঙ্গে মিলিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পরে গম্ভীর মুখে বললেন, না, আপনাকে বাঁচাবার কোনো উপায় দেখছি না আমি। কেন? ছোড়ার উপর আপনার হাতের ছাপ আছে। তা হতে পারে। ছোড়া মেরে হত্যাকারী সেটা মেঝের ওপরই ফেলে রেখেছিল। আমি সেটা ওভাবে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে দেখেছিলাম যে ওটা দিয়েই জমিদারবাবুকে খুন করা হয়েছিল কিনা। কিন্তু হত্যাকারী বা পৃথক কারোর হাতের ছাপও তো এতে নেই। বুঝতে পারছি ঘটনাচক্র আমার বিপক্ষে। আচ্ছা, এখানকার প্রধান অফিসারের সঙ্গে কি দেখা করতে পারি? কেন? একটা ফোন করব। আচ্ছা চলুন, দারোগাবাবুর কাছেই নিয়ে যাই আপনাকে। বেশ, চলুন। তিনি অনুমতি দিলে। সে অনুমতি অসীম সহজেই পেল। অসীম তখন ফোন করল তন্দ্রার কাছে। সব কিছু ঘটনা জানিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করল। বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ
দীপক চ্যাটার্জির সুনাম ও উন্নত শ্রেণীর কার্যপদ্ধতির কথা তন্দ্রা জানত। তন্দ্রা ভাবল দীপকের সাহায্য নিলেই তার সবচেয়ে বেশি সুবিধে হবে এ ব্যাপারে। অসীমের টেলিফোন পেয়ে সেই দিনই সকালে দীপকের সঙ্গে দেখা করে তার সাহায্য প্রার্থনা করল সে। দীপক সব কিছু শুনে বলল, দেখুন তন্দ্রা দেবী, আপনার কেসটা সত্যিই রহস্যময়। আমার মনে হয় এর মধ্যে কোনো জটিল রহস্য লুকোনো আছে। এই কথা আপনার মনে হলো কেন? অনেকটা অনুমান। তবে একটা কথা, যদি আপনার বন্ধুই সত্যিকারের অপরাধী বলে আমি তদন্তের ফলে জানতে পারি, তবে তাকেও আমি গ্রেফতার করতে বাধ্য হব। তন্দ্রা হেসে বলল, দেখুন মিস্টার চ্যাটার্জি, আমি যতদূর তাকে দেখেছি এবং চিনেছি, তাতে খুন তো দূরের কথা, সামান্যতম কোনো দুর্নীতিপূর্ণ কাজও তার দ্বারা অসম্ভব। অবশ্য সেটা তদন্ত সাপেক্ষ। তা তো বটেই। আমি প্রথমেই থানায় গিয়ে তার সঙ্গে দেখা করতে চাই। তবে তিনি যদি সত্যি নির্দোষ হন, আমি স্থির নিশ্চিত যে তাকে মুক্ত করতে আমি সক্ষম হব। আপনার উপরে সে বিশ্বাস আমার আছে মিস্টার রায়। আমি জানি অসীমবাবু একমাত্র আপনার সাহায্যেই মুক্তি পেতে পারেন। যাক, আপনি আপনার কাজের জন্য এই অগ্রিম টাকাটা। ধন্যবাদ, কিন্তু কাজ শেষ না হলে আমি কখনো অগ্রিম টাকা গ্রহণ করি না তন্দ্রা দেবী। ও আচ্ছা, আমি তাহলে আজকের মতো উঠি। আশা করি সাধ্যমতো আপনি আমার সাহায্য করবেন। নমস্কার জানিয়ে তন্দ্রা ঘর থেকে বেরিয়ে পড়ে। দীপক প্রথমেই গিয়ে দেখা করল দক্ষিণেশ্বর থানার দারোগার সঙ্গে। সেই রাত্রে যে দারোগার তদন্তে ছিলেন তার নাম মিস্টার প্রামাণিক। দীপকের নাম শুনেই মিস্টার প্রামাণিক তাকে সাদর অভ্যর্থনা জানালেন। তারপর বললেন, আপনি আসামিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করলেও ঘটনা পরম্পরায় যে সব কিছু প্রমাণিত হচ্ছে, তাতে কিছুতেই তাকে নির্দোষ প্রমাণ করা সম্ভব নয়। পৃথিবীর অনেক অসম্ভব জিনিসই পরে সম্ভব হয়ে দেখা দেয় মিস্টার প্রামাণিক। অবশ্য আপনার তদন্তের পদ্ধতি আলাদা। সে যাই হোক, আসামি কি ধরনের কথা বলছিল তা কি আপনার মনে আছে? সে নাকি কার একখানা চিঠি বহন করে নিয়ে গিয়েছিল। ঘরে ঢুকেই সে দেখতে পায় প্রবোধবাবু মৃত অবস্থায় পড়েছিলেন, আর পাশে পড়েছিল রক্তমাখা একখানা ছোরা। সে ছোরাখানা হাতে তুলে নিয়ে দেখতে থাকে, এমন সময় তার মাথার পেছন থেকে কে যেন আঘাত করে, আর তার ফলেই সে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, এখন তার সঙ্গে দেখা করা সম্ভব হবে কি? বেশ, তাহলে তাকে এখানে আনতে বলুন। মিস্টার প্রামাণিকের আদেশে তখনই দুজন পুলিশ কনস্টেবল অসীমকে এনে উপস্থিত করল। তার দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দীপক প্রশ্ন করল, আপনি যে চিঠি নিয়ে এসেছিলেন সেটা কে দিয়েছিল আপনাকে? দেশবন্ধু পার্কে একজন অচেনা লোক আমার সঙ্গে দেখা করে বলে যে চিঠিটা পৌঁছে দিলেই সে আমাকে 500 টাকা দেবে। 250 টাকা সে আমাকে অগ্রিম দিয়েছিল। আপনি ঘরে ঢুকেই কি প্রবোধবাবুকে আহত দেখতে পান? আহত নয়, মৃত। সে রাত্রে কি খুব দুর্যোগ ছিল? হ্যাঁ স্যার, তার কিছুক্ষণ আগেই ঝড় বৃষ্টি হয়েছিল। বুঝেছি। আচ্ছা, তন্দ্রা দেবীর সঙ্গে আপনার পরিচয় কতদিনের? এই মাস 3 তো বটেই। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। অসীম চলে গেলে দীপক মিস্টার প্রামাণিকের দিকে চেয়ে বলল, চলুন একবার ঘটনাস্থলের দিকে গিয়ে ব্যাপারটা মোটামুটি আরও কিছু তদন্ত করা যাক। ঝির ঝির করে বৃষ্টি পড়ছিল। সেই বৃষ্টি আর আবছা আধার ভেদ করে দীপকের মোটর ছুটে চলল সোজা জমিদার প্রবোধ সমাদ্দারের বাড়ির দিকে। বাড়ির দেউড়ি পার হয়ে মোটর এসে থামল। তার সঙ্গে ছিলেন দারোগা মিস্টার প্রামাণিক আর সহকারী রতনলাল। দারোগা মিস্টার প্রামাণিককে দেখে দারোয়ান লক্ষ্মণ সিং একটা লম্বা সেলাম ঠুকে বলল, আবার এলেন যে দারোগা বাবু? দারোগা মিস্টার প্রামাণিক বললেন, কিছু তদন্ত বাকি ছিল,
সেটাই শেষ করতে এলাম লক্ষ্মণ সিং। বাবুর ঘরটা একবার খুলে দাও তো। কথা শেষ হবার আগেই ভেতর থেকে মিষ্টি কণ্ঠে কে যেন প্রশ্ন করল। কে এলো লক্ষ্মণ সিং? প্রবেশ করল একটি নারী। দীপক কিছু বলবার আগেই মিস্টার প্রামাণিক বললেন, ইনি মিস বীণা সমাদ্দার, আর ইনি বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি। এই কেসটার বিষয়ে এনার একটা কৌতূহল আছে। দীপক চ্যাটার্জি নাম শুনেছি বটে, কিন্তু বাবার হত্যাকারী তো ধরা পড়েই গেছে। কিন্তু দীপকবাবুর ধারণা এই কেসে আরও কিছু নিগূঢ় রহস্য লুকোনো আছে, তাই তিনি কৌতূহলী হয়ে। তাই নাকি? আশ্চর্য তো। না, আশ্চর্যের কিছু নয় মিস সমাদ্দার, ওটা আমার শুধু অনুমান, অবশ্য সত্য নাও হতে পারে। বেশ বেশ, আমি শুনে সত্যি খুব খুশি হলাম মিস্টার চ্যাটার্জি। আমি চাই বাবার হত্যাকারী ধরা পড়ে শাস্তি পাক, কিন্তু যে লোক ধরা পড়েছে সে অপরাধী নয়। আপনার ওরূপ ধারণার কারণ কি মিস্টার চ্যাটার্জি? অবশ্য আমি স্থির নিশ্চিত নই। আচ্ছা, আপনাকে এখন আর বিরক্ত করব না। আপনি আপনার বাবার প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মাকে একবার পাঠিয়ে দিন, আমি এদিকে সব দেখছি। মিস বীণা সমাদ্দার আর কথা না বাড়িয়ে ধীর গতিতে অদৃশ্য হয়ে যায়। সেদিকে চেয়ে দীপক বলে, চলুন মিস্টার প্রামাণিক, এবার যে ঘরে ঘটনাটা ঘটেছিল সেদিকেই যাওয়া যাক। ঘরের মধ্যে প্রবেশ করে সবকিছু তন্ন তন্ন করে অনুসন্ধান করল দীপক। কোথাও কোনো অসাধারণ কিছু দেখা গেল না। টেবিলের ওপর একখানা বই খোলা অবস্থায় পড়েছিল। হঠাৎ দীপক জোরে করে বলে উঠল, ইউরেকা, আই হ্যাভ গট এ ক্লু। মিস্টার প্রামাণিক বোকার মতো চেয়ে প্রশ্ন করলেন, কি কি পেয়েছেন মিস্টার চ্যাটার্জি? এই দেখুন, বইয়ের 2 পাতায় রক্তের দাগ। তাতে কি প্রমাণ হয়? ওইখানে বসে বই পড়তে পড়তে তিনি নিহত হন। তাতে আর আশ্চর্যের কি আছে? আছে আছে, আশ্চর্য হবার আছে। আপনি বুঝতে পারছেন না? আমি ঠিক বুঝতে পারছি না, একটু খুলে বলুন তো। বইয়ের পাতায় রক্তের দাগ, তার মানে খুন হবার সময় তিনি জেগেছিলেন, আর জানালাটা ঠিক তার সামনে। তাই জানালা দিয়ে অপরিচিত লোক ঢুকলে তিনি নিশ্চয়ই বাধা দিতেন। তার মানে হলো খুনি নিশ্চয়ই পরিচিত কেউ। কিন্তু তাহলে তো ছোড়ার উপর অসীমের সঙ্গে খুনির লোকের হাতের ছাপও থাকবে। দস্তানা পড়লেই হাতের ছাপ পড়বে না? তাহলে তো বলতে হয় খুনি খুবই ধূর্ত। অবশ্যই। এবার চলুন জানালার দিকে দেখা যাক। জানালাটা পরীক্ষা করে দেখে দীপক বলল, সেদিন ছিল বৃষ্টি, তাই জানালার শাসিতে হাতের ছাপ। ওই বেটেটা মনে হয় অসীমের ছাপ, কিন্তু এই লম্বাটা। ও তাই তাই তো, এতটা তো খেয়াল করিনি। রতনের দিকে চেয়ে দীপক বলল, শিগগির কাছাকাছি কোনো ফটোগ্রাফারকে ডেকে নিয়ে আয় তো, এটা এনলার্জ করে প্রিন্ট করতে হবে। সাথে সাথে রতন ঘর থেকে বেরিয়ে যায়। দারোগা মিস্টার প্রামাণিকের দিকে চেয়ে দীপক এবার বলল, কেসটা বড় জটিল মিস্টার প্রামাণিক। আপনি যদি এতে সফল হন তবে আপনার সুনাম বৃদ্ধি ও পদোন্নতি অবশ্যম্ভাবী। সে আপনারই দয়া মিস্টার চ্যাটার্জি। দীপক কি বলতে যাচ্ছিল, কথা আরম্ভ হবার আগেই শো করে একখানা ছোড়া তার কানের কাছ দিয়ে পেরিয়ে গেল, খট করে দেওয়ালে গিয়ে বিদ্ধ হলো। দীপক মাথাটা নামিয়ে রিভলভার বের করল। জানালার পাশে একটি ছায়ামূর্তি, এবং পর মুহূর্তেই লোকটা অদৃশ্য হয়ে গেল। ওকে ধরুন মিস্টার প্রামাণিক। মিস্টার প্রামাণিক ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন, কিন্তু ততক্ষণে লোকটির কোনো চিহ্ন পাওয়া গেল না। ফিরে এসে মিস্টার প্রামাণিক বললেন, কে হতে পারে মিস্টার চ্যাটার্জি? নিশ্চয়ই হত্যাকারীর অনুচর। ছোটাছুটির শব্দ শুনে ঘরের মধ্যে প্রবেশ করল মিস বীণা সমাদ্দার আর মিস্টার শর্মা। মিস্টার চ্যাটার্জি, কি ব্যাপার? প্রশ্ন করে বীণা। ব্যাপার সামান্য, শুধু একখানা ছোড়া। সে কি? হ্যাঁ, আমাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কে ছুড়ল? যাদের কাজে আমি বিঘ্ন ঘটাচ্ছি, অর্থাৎ হত্যাকারীর অনুচর।
আশ্চর্য তো। আশ্চর্যই বটে, তবে এটুকু বুঝলাম আমি সঠিক পথেই অগ্রসর হচ্ছি, না হলে এ ধরনের আক্রমণের সম্মুখীন আমাকে হতে হতো না মিস্টার শর্মা। দীপকের স্বর সারা ঘরের মধ্যে গম গম করে ঘুরে বেড়াতে লাগলো। একটু পরেই একজন ফটোগ্রাফারকে সঙ্গে নিয়ে রতনলাল প্রবেশ করল। দীপক তাকে সার্সির ওপরের দুটি ছাপেরই ফটো নিতে নির্দেশ দিল। ফটো নেওয়া শেষ হলে দীপক মিস্টার শর্মাকে বলল, আপনার সঙ্গে গোটা কয়েক কথা বলতে চাই মিস্টার শর্মা। অবশ্যই, বলুন। একটু একা। আচ্ছা বেশ, চলুন পাশের ঘরে যাওয়া যাক। পাশের ঘরে গিয়ে মিস্টার শর্মার দিকে চেয়ে দীপক প্রথম প্রশ্ন করল, আপনি কতদিন কাজ করছেন এখানে? তাও ধরুন 23-24 বছর। এর আগে অন্যত্র চাকরি করতাম। বীণা দেবী কি সম্পত্তির উত্তরাধিকারিণী? দেখুন, তাই তো হওয়া উচিত। উনি ছাড়া মিস্টার সমাদ্দারের আর কে কে আত্মীয় আছেন? দুজন দুঃসম্পর্কীয় ভাগ্নে, তারা বিদেশে থাকে। তারা কিছু পাবে না? কিছু কিছু অবশ্য পেতে পারে, আমি উইল তো জানি না। ওর উইলটা কার কাছে আছে তা কি জানা আছে আপনার? হ্যাঁ, ওর অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে। আচ্ছা, মিস্টার সমাদ্দারের কি কোনো শত্রু ছিল? সেরকম তো কিছু জানি না। ওর পুরনো জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানেন কি? তেমন বিশেষ কিছু না। কোনো নিকটতম বন্ধুকে চেনেন? না, তেমন কেউ নেই। আচ্ছা, বীণা দেবীর মা কবে মারা যান? তা প্রায় 20 বছর। উনি তখন 3 বছরের মেয়ে। ওকে তাহলে মানুষ কে করে তোলে? সুনন্দা নামে এক ধাত্রীর কাছে ও মানুষ। সে এখন কোথায় থাকে? তার বর্তমান ঠিকানা তো জানি না। আচ্ছা, মিস্টার সমাদ্দারের সমস্ত সম্পত্তির পরিমাণ কত হবে বলে মনে হয় আপনার? প্রায় 50 লাখ মতো তো হবেই। ঠিক আছে, এতেই আমার চলবে। আচ্ছা, পরে কিছু জানবার প্রয়োজন হলে সাহায্য অবশ্যই পাবো নিশ্চয়ই। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। পরদিন সকালে দীপক হানা দিল অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে। গণেশ অ্যাভিনিউয়ের ওপর মিস্টার মনোহর পালিতের বিরাট অ্যাটর্নি অফিস। ঠিক বড় রাস্তার ওপরেই একখানা 5 তলা বাড়ির 1 তলা জুড়ে তার অফিসটা চলেছে দীর্ঘদিন ধরে। অফিসের সাজসজ্জা আধুনিক রুচিসম্মত। দামি মেহগনি কাঠের সব চেয়ার টেবিল, মাথার উপরে ফ্যান ঘুরছে। লিফটে ওঠানামা করছে লোক। অফিসে 2 জন কেরানি আর একজন মেয়ে টাইপিস্ট দিবারাত্রি কাজ নিয়ে ব্যস্ত। কেরানি দুটিকে মোটামুটি বিশ্বাস না করলে চলে না বলেই তাদের হাতে শুধুমাত্র ছোট ছোট কাজের ভার দেন মিস্টার পালিত। কিন্তু বড় বড় সব কাজের হিসেব নিকেশ রাখতে হয় লেডি টাইপিস্ট তন্দ্রাকে। সেও অবশ্য কোনোদিন এসব কাজে গাফিলতি দেখায় না। বেশ চালাক চতুর মেয়ে তন্দ্রা। কোন কাজ কিভাবে করতে হবে সামান্য একটু ইঙ্গিত পেলেই সে তা ভালোভাবে বুঝতে পারে। কিন্তু এত বড় অ্যাটর্নি ফার্মের মালিক হয়েও মিস্টার পালিতের মনে কোনো সুখ নেই, নেই কাজের প্রতি আকর্ষণ বা উৎসাহ। সবসময় তিনি যেন কি একটা ব্যাপারে চিন্তিত। বিষয়টা আর কিছুই নয়, দীর্ঘদিন যাবৎ তিনি বিভিন্ন মক্কেলের কাছ থেকে যে লক্ষ লক্ষ টাকা জমা রেখেছেন, এখন যদি সকলে তার পূর্ণ হিসাব চেয়ে বসে তবে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি ঘাটতি দেখা যাবে। তিল তিল করে যে টাকা তিনি খরচ করেছেন তাই আজ একত্রে পর্বত প্রমাণ হয়ে উঠেছে। সে সব চিন্তায় রাতে মিস্টার পালিতের ভালো ঘুম হয় না। কিন্তু কোত্থেকেই বা তিনি এই বিপুল অর্থ সংগ্রহ করে এই ঘাটতি পূরণ করতে সক্ষম হবেন? এই ধরনের নানান রকম চিন্তায় মিস্টার পালিতের বিনিদ্র রাত কাটে। উপায় যে তিনি একটা স্থির করেননি তা নয়, তবে সে উপায়ে যে কতটা সফলতা অর্জন করতে তিনি পারবেন তা আজও মিস্টার পালিত স্থির করে উঠতে পারেননি। মিস্টার পালিত কি একটা কাজে ব্যস্ত ছিলেন। দীপক কাঠ পাঠিয়ে দিতেই মিস্টার পালিত তাকে ডেকে পাঠালেন। নমস্কার মিস্টার চ্যাটার্জি। মিস্টার পালিত বললেন, নমস্কার মিস্টার পালিত,
তা হঠাৎ কি প্রয়োজনে? প্রয়োজনটা জরুরি, আশা করি সদুত্তর পাব। সাধ্যমতো চেষ্টা অবশ্যই করব, কিন্তু বিষয়টা কি? মিস্টার সমাদ্দারের হত্যা ব্যাপার নিয়ে। কিন্তু খুনি তো ধরা পড়েছে। ধরা পড়লেও আমরা ঠিক নিঃসন্দেহ নই, সেরকম প্রমাণও আমরা পাইনি। তাই সুবিধার জন্যে। বেশ, কি জানতে চান বলুন। প্রথম কথা, মিস্টার সমাদ্দারের মৃত্যুর পর ওর সম্পত্তির উত্তরাধিকারী হবেন কে কে? এটা তো গোপনীয় কথা। কিন্তু দিন তিনিকের মধ্যেই তো সংবাদপত্রে বের হবে। বেশ, বলতে আপত্তি নেই। তার একমাত্র মেয়ে বীণা সমাদ্দারই হচ্ছেন তার সম্পত্তির ৩৫ লক্ষ টাকার উত্তরাধিকারিণী। আর বাকিটা? সে ওর 2 ভাগ্নে, চাকর, সেক্রেটারির মধ্যে কিছু কিছু করে ভাগাভাগি হবে। কীরকম? ভাগ্নেরা প্রত্যেকেই 2 লাখ করে পাবে, আর সব 10,000, 20,000 এমনি আর কি। আপনার অংশের কি পরিমাণ? আমি পাবো 3,000, সামান্যই বলতে পারেন। তা তো বটেই। কথা শেষ হলো না, হঠাৎ শোনা গেল বাইরে তুমুল বচসা। একটি গম্ভীর নারীকণ্ঠ তন্দ্রাকে লক্ষ্য করে কিছু বলছে। তারপর হঠাৎ দরজা ঠেলে দীর্ঘাঙ্গী এক পৌরা ঘরের মধ্যে প্রবেশ করে মিস্টার পালিতের দিকে চেয়ে বলল, তোমার ওই মেয়েটা আমাকে আটকাতে চায়, সাহস তো কম নয়। মিস্টার পালিত বললেন, আহা, অত চটে উঠছ কেন? চড়বো না আবার? বলতে বলতে ঘরে দীপককে দেখে তার সমস্ত তেজ যেন এক মুহূর্তে হারিয়ে গেল। তারপর ধীরে ধীরে ঘর ছেড়ে নিঃশব্দে বেরিয়ে গেল সে। মহিলাটি বাইরে যেতেই দীপক মিস্টার পালিতকে প্রশ্ন করল, ও মেয়েটির নাম কি মিস্টার পালিত? আহারে, দেখুন না, অত্যন্ত অসভ্য একটা মহিলা। বার দুয়েক এসেই যেন একেবারে মজা পেয়ে গেছে। মহিলাটির নাম সুনন্দা না কি যেন। সুনন্দা? ও আচ্ছা, চলি মিস্টার পালিত, আপনি ওর সঙ্গে কথা বলুন, আমার কাজ আপাতত শেষ হয়েছে। মিস্টার পালিতকে কথা বলার অবকাশ মাত্র না দিয়ে দীপক ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরদিন সকালে লালবাজার থেকে রিপোর্ট পাওয়া গেল যে মিস্টার সমাদ্দারের ঘরের শার্সিতে যে হাতের ছাপ পাওয়া গেছে তা হচ্ছে ভূতপূর্ব একজন পুলিশ ইনফর্মার মনোহর দেশাইয়ের। খবরটা দীপককে চঞ্চল করে তুলল। সে তক্ষুনি লালবাজারে গিয়ে সোজা ইন্সপেক্টর মরিসনের সঙ্গে সাক্ষাৎ করল। ইন্সপেক্টর মরিসন হঠাৎ দীপককে দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, কি খবর মিস্টার চ্যাটার্জি? খবর সামান্যই, তবু দু একটা ব্যাপারে জানতে ইচ্ছা করি বলেই। ও বুঝেছি, তবে বিষয়টা কি? জমিদার প্রবোধবাবুর হত্যার মামলাটা নিয়ে। ও আচ্ছা, তা কি জানতে চান বলুন। মনোহর দেশাই আগে পুলিশের ইনফর্মার ছিল। হ্যাঁ। ওর বাড়িটা কোথায়? নন্দনবাগান বস্তি, শ্যামবাজার। পুলিশের চাকরি ছাড়লো কেন তা কি বলতে পারেন? হ্যাঁ, ও একবার গুন্ডার দ্বারা আক্রান্ত হয়ে। বুঝেছি। লোকটার সম্বন্ধে সন্দেহের কিছু আছে নাকি? মনে হয় না। কেন? শুনেছি 2-একটা ব্ল্যাকমেলও করেছে, তবে তার বেশি এগিয়েছে বলে মনে হয় না। তাছাড়া কি বলুন? ও খুনে ওর স্বার্থই বা কি? তা সত্যি কথা। তবে সে যে খুনটা জানলার আড়াল থেকে প্রত্যক্ষ করেছে এমন হতে পারে। সে তো হতেই পারে। আর কিছু জানতে চান? না, আমি প্রথমে দেখা করতে চাই মনোহর দেশাইয়ের সঙ্গে, তারপর মিস বীণা সমাদ্দারের ধাত্রী সুনন্দার সঙ্গে। কতদূর এগোলেন কেসটা? দিন দিনেকের মধ্যে শেষ করে ফেলবো মনে হয়। আচ্ছা,
চলে মিস্টার মরিসন, নমস্কার। পথে পা দিয়ে দীপক একটা ট্রামে করে সোজা নন্দন বাগানে গিয়ে হাজির হলো। গাড়ি নিয়ে গেল না, কারণ সেক্ষেত্রে ব্যর্থ হওয়ার সম্ভাবনা বেশি। নন্দনবাগান বস্তিতে পৌঁছে দীপক খোঁজ করল মনোহর দেশাইয়ের বাড়িটা। কিন্তু বাড়িতে গিয়ে দীপক অবাক হলো। বাড়ি খা খা করছে, কেউ নেই। দীপক কড়া নাড়ল, কেউ কোনো উত্তর দিল না। দীপক আশেপাশের বাড়িতে খোঁজ করতেই দুজন অশিক্ষিত লোক বেরিয়ে এলো। দীপক বলল, মনোহর বাড়ি নেই? ও কোথায় গেছে বলতে পারো? কোথায় গেছে বলতে পারি না বাপু, তবে তবে কাল বেরিয়েছে একটা গাড়িতে করে। গাড়িতে করে? কখন? সন্ধ্যা 6টায়। কার গাড়ি সেটা? তা তো জানি না বাবু। এ ধরনের গাড়িতে কি মনোহর প্রায় চড়ে থাকে? না বাবু। বুঝলাম। তারপর সে আর ফিরে আসেনি? না। আচ্ছা, গাড়িটা দেখতে কেমন? খয়েরি রঙের পুরনো অস্টিন। আর কথা না বাড়িয়ে দীপক সোজা থানায় পৌঁছল। সেখানে গিয়ে যে খয়েরি রঙের অস্টিনে করে মনোহর দেশাইকে নিয়ে যাওয়া হয়েছে সেটি খুঁজে বের করবার জন্যে চারিদিকে খবর পাঠালো। কিন্তু তবু কোনো খোঁজ পাওয়া গেল না। খোঁজ পাওয়া গেল বিকেলের দিকে। হাওড়া থেকে খবর এলো একটা গাড়ির মধ্যে একজন লোকের মৃতদেহ পাওয়া গিয়েছে। তার দেহের যা বর্ণনা শোনা গেল তাতে স্পষ্টই বোঝা যায় যে ওই লোকটি মনোহর দেশাই। দীপক খবরটি শুনে হতভম্ব হয়ে পড়ল। সে যেদিক থেকেই অগ্রসর হচ্ছে সেই দিকেই শুধু ব্যর্থতা। শত্রুপক্ষের বুদ্ধির তীক্ষ্ণতা দেখে অবাক হল সে। মনোহর দেশাইয়ের আকস্মিক মৃত্যুতে দীপক যে পরিমাণ বিস্মিত হয়ে পড়ল, ঠিক সেই পরিমাণে চিন্তিত হয়ে পড়ল সে। তার প্রথম কাজ হল মিস বীণা সমাদ্দারের ধাত্রী সুনন্দার সঙ্গে দেখা করা। সেদিন সুনন্দার সঙ্গে অ্যাটর্নি মিস্টার পালিতের দেখা করা তার কাছে রহস্যজনক বলেই মনে হয়েছিল। সন্ধ্যার কিছু আগে দীপক গাড়িতে করে রওনা হলো বরাহনগর তেঁতুলতলায় একটা বস্তিতে সুনন্দার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু বাড়িখানার সামনে পৌঁছে দীপক একটু হতভম্ব হয়ে পড়ল। বাড়ির ঠিক সামনে অজস্র লোকের ভিড়। দুজন কনস্টেবল ভিড় নিয়ন্ত্রণ করছে। দীপক সামনে গিয়ে একজন কনস্টেবলের কাছে নিজের পরিচয় দিতেই সে একটা লম্বা সেলাম ঠুকে বলল, এই বাড়ির মধ্যে একটা মেয়ে লোক মারা গেছে হুজুর। মেয়ে লোক? হ্যাঁ, সুনন্দা না কি যেন নাম। আশ্চর্য, কখন মারা গেল সে? আজ দুপুরে তার বাড়িতে গিয়ে একজন লোক দেখতে পায় তার গলায় ফাঁসি, একটা উঁচু জায়গা থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্তু হঠাৎ এইভাবে নিজেকে ফাঁসি দেওয়ার কোনো কারণ তো নেই। নিশ্চয়ই অন্যভাবে একে মেরে এইখানে রাখা হয়েছে। ঘরের মধ্যে সার্চ করে বিশেষ কিছুই পাওয়া গেল না। দীপক মনে মনে বলল, এরা যেন প্রতিটি পদে ঠিক আগের মুহূর্তে এসে প্রমাণটা লুপ্ত করে দিচ্ছে। কিভাবে যে প্রমাণ সংগ্রহ করব তা আমার ধারণার বাইরে। দীপকের মনের চিন্তা তার মুখের রেখায় কিন্তু ফুটে উঠল না। তার নির্বিকার ভাব দেখে কিন্তু মনে হয় ভেতরে ভেতরে সে নিশ্চয়ই কোনো প্রমাণ সংগ্রহ করেছে। দীপকের গাড়ি সেখান থেকে বের হয়েই এগিয়ে চলল থানার দিকে। থানা থেকে কিছুটা দূরে একটা জঙ্গল। জঙ্গলের ঠিক সামনে এসে দীপকের গাড়ির টায়ার হঠাৎ বিরাট একটা শব্দ করে ফেটে গেল। দীপক গাড়ি থেকে নেমে দেখল একটা বড় কাচের টুকরো তার গাড়ির টায়ারের মধ্যে প্রবেশ করেছে। দীপক রতনকে বলল, থানা থেকে দারোগা মিস্টার প্রামাণিককে ডেকে নিয়ে আয় তো। রতন বলল, কিন্তু আমি দেখছি এখানে অজস্র কাচের টুকরো ছড়ানো। নিশ্চয়ই আমাদের এখানে আটকাবার জন্য এভাবে কাচ ছড়ানো হয়েছে।
এভাবে তোর এখানে একা থাকাটা ঠিক নিরাপদ নয়। তোর কোনো ভয় নেই রে, আমি কখনোই নিজেকে বিপদে ফেলে কিছু করব না। এখানে শিগগিরই কোনো একটা দৃশ্যের অভিনয় হবে। রতন অগত্যা জোরে জোরে থানার দিকে চলল। দীপক গাড়ির পাদানিতে ভর দিয়ে সোজা হয়ে কার জন্যে যেন অপেক্ষা করতে লাগলো। রতন ফিরল আধ ঘন্টার মধ্যেই, সঙ্গে দারোগা মিস্টার প্রামাণিক। কিন্তু কোথায় দীপক চ্যাটার্জি? দীপক, দীপক! কিন্তু কোনো উত্তর নেই। শুধু বাতাসে পাওয়া গেল হালকা বারুদের গন্ধ। রতন বলল, একটু আগেই এখানে গুলি চলেছে মিস্টার প্রামাণিক। তা তো বুঝতেই পারছি, কিন্তু দীপক কোথায় গেল? তাকে তো দেখা যাচ্ছে না। চলুন ওই জঙ্গলটার ভেতরে খুঁজে দেখা যাক। কিন্তু এত রাতে? হ্যাঁ, যদিও আহত হয়ে ওখানে পড়ে থাকে। রতনের স্বরে উৎকণ্ঠা। কিন্তু কোথায় দীপক? মনে হয় তার দেহটা শেয়াল কিংবা অন্য কোনো জন্তু টেনে নিয়ে গেছে, অথবা আততায়ীরাই তাকে বন্দী করে রেখেছে। কিন্তু তার এই আকস্মিক অন্তর্ধানের পেছনে রহস্যটা কি? রতন ফিরে এসে খবরটা লালবাজারে জানালো। সর্বত্র শুরু হয়ে গেল কর্মচঞ্চলতা, কিন্তু দীপকের সন্ধান পাওয়া গেল না। তন্দ্রার ঠিক 10টার মধ্যেই অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে এসে উপস্থিত হয়ে থাকে। সেদিনও অন্য দিনের মতো সে 10টার মধ্যেই উপস্থিত হয়েছিল। অফিসে উপস্থিত হয়ে সে দেখতে পেল মিস্টার পালিত তখনও এসে পৌঁছায়নি। তন্দ্রা সোজা তার ঘরে গিয়ে বসল। একজন দারোয়ান এসে তার হাতে একটা চিঠি দিয়ে গেল। কে দিলে চিঠি? আমাদের অফিস থেকে এসেছে। তোমাদের অফিসের নাম কি? সেনগুপ্ত অ্যান্ড কোম্পানি অ্যাটর্নি অফিস। তন্দ্রা দেখল চিঠির উপরে নাম লেখা তন্দ্রা দেবী সমীপে। তন্দ্রা অবাক হয়ে ভাবল, এটা কি আশ্চর্য ব্যাপার। সে একখানা পিয়ন বুকে সই করে দারোয়ানকে বিদায় দিল। তারপর চারিদিকে চেয়ে দেখল একবার। অফিস ফাঁকা, কেউ কোথাও নেই। চিঠিটা খুলে পড়তে লাগলো সে। তাতে লেখা, তন্দ্রা দেবী, আমাদের মক্কেল শ্রীযুক্তা সুনন্দা দেবী তার মৃত্যুর দিন এই চিঠিখানা আমাদের দিয়ে যান। এটার মুখ বন্ধ ছিল এবং এখনও বন্ধ আছে। তিনি বলেন, কোনো কারণে তার মৃত্যু হলে এটি আপনার কাছে পৌঁছে দিতে হবে। আমরা সেই কর্তব্য পালন করেছি। চিঠিতে কি লেখা আছে তা আমরা জানি না। যদি এ ব্যাপারে আপনার কিছু বলবার থাকে তাহলে পরে আমাদের কাছে জানাবেন। পত্র প্রাপ্তি স্বীকার করে আমাদের দায়মুক্ত করবেন। এটি ম্যানেজার, সেনগুপ্ত অ্যান্ড কোম্পানি অ্যাটর্নি অফিস। বিস্মিত মুখ দিয়ে কথা ফুটল না। এ কি বিস্ময়ের ব্যাপার, কি অদ্ভুত প্রহেলিকা। তন্দ্রা চিঠি পড়ে চলল। প্রতি ছত্রে তার বিস্ময়ের ভাব বৃদ্ধি পেতে লাগল। আশ্চর্য হয়ে সে শুধু ভাবতে লাগল, এও কি সম্ভব? ধীরে ধীরে তন্দ্রা উত্তেজিত হয়ে উঠল। চিঠিতে লেখা আছে মৃত প্রবোধ সমাদ্দারের মৃত্যুর কারণ, অসীমের নির্দোষিতার কথা, কে কে এই ষড়যন্ত্রের মূলে আছে তাদের খবর, মনোহর দেশাইয়ের মৃত্যুর কারণ, আর লেখা সুনন্দা দেবীর জীবনও নাকি বিপন্ন। বিপন্ন? তারপরেই সুনন্দা দেবী মারা গেছে। আশ্চর্য। তন্দ্রার সারা দেহের ওপর দিয়ে যেন বিদ্যুৎ স্রোত বয়ে গেল। হঠাৎ পেছনে পদশব্দ। কে? চিঠিটা লুকোবার চেষ্টা করে তন্দ্রা। শয়তানি, তুই তাহলে সব কিছু জেনে গিয়েছিস? তন্দ্রার দু চোখে বিস্ময়। এই এই তাহলে এর পরিচয়। তন্দ্রার গলাটা টিপে ধরল সে সজোরে। তন্দ্রা আর্তনাদ করে উঠে জ্ঞান হারালো। পরদিন কলকাতার প্রত্যেকটি কাগজে
বেশ বড় বড় অক্ষরে বের হলো যে সংবাদটি, তাতে নগরীর বুকের ওপর দিয়ে যেন বিস্ময়ের ঢেউ বয়ে গেল। গোয়েন্দা দীপক চ্যাটার্জি অজ্ঞাত আততায়ীর হাতে নিহত, বনের মধ্যে মৃতদেহ প্রাপ্তি, হত্যাকারীর সন্ধানে পুলিশ বিভাগের ব্যর্থ প্রচেষ্টা, শহরের বুকে বিস্ময়ের ঢেউ। লালবাজার থেকে ইন্সপেক্টর মরিসন দক্ষিণেশ্বর থানায় কি যেন সব নির্দেশ প্রেরণ করলেন। তারপর কিছুক্ষণ পরে ওই নির্দেশের উপরে যে খবর ভেসে এলো তার উত্তরে তিনি আরও কী সব জানালেন। ওদিকে নগরের লোকেরা সব কৌতূহলী হয়েছিল। তারা খবরটা নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু করে দিল। নগরের লোকজন যখন এই ভীষণ হত্যাকাণ্ডের সংবাদে চঞ্চল ও উদ্ভ্রান্ত, তখন এই সংবাদ শুনে একজনের বিভৎস মুখে যেন হাসির প্রবাহ খেলে গেল। লোকটি একটি ভাঙ্গা কুঁড়ে ঘরের সামনে দাঁড়িয়েছিল। বিশ্রী একটা আবহাওয়া যেন সেই অঞ্চলটার চারিদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে। ঘরের মধ্যে পূর্ব দিনের কতকগুলো হাড় পড়ে আছে। লোকটার নাম হারান উজবেক। সে জমিদার প্রবোধ সমাদ্দারের বাড়িতে মালির কাজ করে। তবে তার বাড়ি থেকে অনেকটা দূরে এই বস্তিতে সে থাকে। আগের দিন বোধহয় শূকর মারা হয়েছিল। বাতাসে বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে আছে। হারান বসে বসে কি যেন ভাবছিল। হঠাৎ কড়াটা নড়ে উঠল। কে? আমি। বুঝেছি, ভেতরে এসো। না, ভেতরে যা দুর্গন্ধ, তুমি বাইরে এসো। হারান বাইরে বেরিয়ে এলো। তার দিকে চেয়ে আগন্তুক বলল, ওই মেয়েটাকে অজ্ঞান করে বাক্সে রাখা হয়েছে, তুমি ওকে মাটিতে পুঁতে ফেলবে। আচ্ছা হুজুর। কাল টাকাটা পাবে, বুঝেছ? জি আচ্ছা। কাজ যেন ঠিকভাবে করা হয়। আর গতবারে তুমি যা হাতের টিপ দেখিয়েছ, তাতে আমি সত্যি খুব খুশি হয়েছি। এই বলে লোকটি চলে যায় এবং হারান ঘরের মধ্যে প্রবেশ করে। পরদিন বেলা 10টা একদল পুলিশ এসে অ্যাটর্নি মিস্টার পালিতের অফিসে হানা দিল। মিস্টার পালিত বেরিয়ে এসে প্রশ্ন করলেন, কাকে চান আপনারা? আপনাকে। আমাকে? হ্যাঁ। তা কি প্রয়োজন? হত্যাকাণ্ডে সহায়তা করার অভিযোগ আছে আপনার বিরুদ্ধে। সে কি? হ্যাঁ, আমাদের অপরাধ মার্জনা করবেন মিস্টার পালিত। গোপালবাবু, হাত কড়া লাগাও। ডিসগাস্টিং। এর জন্য কিন্তু আপনাদের পরে অনুতাপ করতে হবে মিস্টার মরিসন। ধরা পড়লে সকলেই এ কথা বলে মিস্টার পালিত। কিন্তু প্রমাণ? প্রমাণ কোথায়? প্রমাণ নেই। চিঠি। চিঠি? দেখে নিন, এই চিঠি আপনি মৃত জমিদার প্রবোধ সমাদ্দারের বাগানের মালিক হারান উজবেককে দিয়েছিলেন। মিস্টার পালিতের মুখ শুকিয়ে গেল। আপনি অপরাধ স্বীকার করে স্বীকৃতিপত্র লিখে দিলে আপনার অপরাধ ক্ষমা করা যাবে। বেশ, আমি স্বীকৃতিপত্র দিতে প্রস্তুত। বেশ, তাই দিন এক্ষুনি। সেদিনই বেলা 3টে একদল পুলিশ এসে সদলে হানা দিল মৃত জমিদার প্রবোধ সমাদ্দারের বাড়ি। কাকে চান? প্রশ্ন করে দারোয়ান লক্ষ্মণ সিং। ভেতরে গিয়ে বলো ইন্সপেক্টর মরিসন এসেছেন। আমরা মৃত প্রবোধ সমাদ্দারের প্রাইভেট সেক্রেটারি মিস্টার শর্মার সঙ্গে দেখা করতে চাই। মিস্টার শর্মা ঘরের মধ্যে প্রবেশ করলেন একটু পরে। তার পেছনে মিস বীণা সমাদ্দার। মিস্টার মরিসন বললেন, মিস্টার শর্মা, আপনার বিরুদ্ধে হত্যা এবং চক্রান্তের অভিযোগ আছে। আশা করছি মিথ্যা পালাবার চেষ্টা করবেন না। কি? আমার বিরুদ্ধে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে। প্রমাণ কি? এ দেখুন, অ্যাটর্নি মিস্টার পালিতের স্বীকৃতিপত্র। এটা আমি বিশ্বাস করি না। আর এই দেখুন আপনার অনুচর হারান উজবেক। হারান উজবেক? ঘরের মধ্যে প্রবেশ করল হারান। শয়তান! গর্জে উঠলেন মিস্টার শর্মা।
হেসে উঠল হারান। তারপর মাথার পরচুলা ও মুখের দাড়ি খুলে ফেলতেই দেখা গেল এ আর কেউ নয়, এ হচ্ছে স্বয়ং ডিটেকটিভ দীপক চ্যাটার্জি। হ্যাঁ, আমি যে মরিনি তা তো দেখতেই পাচ্ছ মিস্টার শর্মা। ঘরের মধ্যে যেন প্রবল বিস্ময়ের ঢেউ বয়ে গেল। ইউ স্কাউন্ড্রেল! মিস্টার শর্মা রাগে ফুঁসতে লাগলো যেন। দীপক বলে চলল, আর ওই মেয়েটা মানে বিনা সমাদ্দার, ও হচ্ছে আর কেউ নয়, ও হচ্ছে মিস্টার শর্মার হাতে গড়া মেয়ে। প্রবোধ সমাদ্দারের আসল মেয়ে হচ্ছেন তন্দ্রা দেবী। তিনি ছেলেবেলা থেকেই মানুষ হয়েছেন গরিবের ঘরে। তারপর মিস্টার পালিত তাকে চাকরি দিয়ে নিজের কাছে রেখেছে। তন্দ্রার মা ছেলেবেলায় মারা যান। মিস্টার শর্মা আর অ্যাটর্নি মিস্টার পালিত ধাত্রী সুনন্দাকে হাত করেছিল। তারপর জমিদার প্রবোধ সমাদ্দারের অজ্ঞাতে একটি গরিবের ঘরের মেয়ে বীণা দেবীর সাথে তন্দ্রা দেবীকে বদল করে। তন্দ্রা দেবী সেই গরিবের ঘরেই মানুষ হতে থাকেন, আর বীণা সমাদ্দার প্রবোধ সমাদ্দারের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারিণী সাব্যস্ত হয়। একটু থেমে দীপক শুরু করল, হ্যাঁ, বীণা সমাদ্দার ধীরে ধীরে যখন বড় হলো তখন টের পেল যে সে প্রবোধ সমাদ্দারের মেয়ে নয়। আর এই তথ্য জানে মিস্টার শর্মা, সুনন্দা আর অ্যাটর্নি মিস্টার পালিত। ওরা দুজনও মিস্টার শর্মার হাতের পুতুল। কাজেই বীণা দেবী মিস্টার শর্মাকে সহযোগিতা করতে রাজি হন। মিস্টার শর্মা চক্রান্ত করেছিল জমিদার প্রবোধ সমাদ্দারের হত্যা করে সে দোষ চাপাবে নির্দোষ অসীমের ওপর, এবং তন্দ্রা দেবী আর সুনন্দাকে পৃথিবী থেকে সরিয়ে দিবেন। অ্যাটর্নি মিস্টার পালিতকে 1 লক্ষ টাকা দিয়ে হাত করেছিলেন তিনি। আজ থেকে প্রায় 18-20 বছর আগে এ রহস্যের জাল বুনতে শুরু করে মিস্টার শর্মা, এবং আজ তার শেষ। বীণা সমাদ্দার আর মিস্টার শর্মা নির্বাক। মিস্টার মরিসন বললেন, সবই তো বুঝলুম এদিকের ব্যাপার, কিন্তু তন্দ্রা দেবী কোথায়? দীপক বলল, মিস্টার শর্মা কাল তন্দ্রা দেবীকে ছদ্মবেশী হারান হালদার মানে আমার হাতে দিয়ে আসে তাকে পুঁতে ফেলবার জন্য। তন্দ্রা দেবী একটি কাঠের বাক্সে বন্দিনী ছিলেন। কিন্তু বউকে হত্যা করার চেষ্টা করলো কেন? সম্প্রতি তন্দ্রা দেবী তার সমস্ত পরিচয় জানতে পেরেছিলেন। কি করে জানলেন সেসব কথা? মৃত্যুর আগে সুনন্দা দেবী চিঠি দিয়ে জানিয়েছিল তাকে। সে কি? হ্যাঁ, চরিত্রের দিক থেকে অতি অধঃপতিত হলেও এতটা অধঃপাতে যায়নি সুনন্দা। তাই শেষ মুহূর্তে ও স্বীকার করে গিয়েছিল সবকিছু। কিন্তু সুনন্দা দেবীকে মরতে হলো কেন? কারণ আর কিছুই নয়, শেষ মুহূর্তে ও মিস্টার শর্মার উপরে ব্ল্যাকমেল করতে চেয়েছিল। শুধু সেই জন্যেই? হ্যাঁ, ঠিক এটুকুর জন্যে সে প্রাণ হারালো। আর মনোহর দেশাই মরল কেন? বিনয় নামে একটি লোকের হাত দিয়ে মিস্টার শর্মা অসীমের কাছে চিঠি পাঠায়। সেই সময় মনোহর তা দেখতে পেয়েছিল। তারপর ঠিক খুনের দিন সে উপস্থিত হয়ে সমস্ত কিছু ঘটনা প্রত্যক্ষ করে। এর ভিতর এত চক্রান্ত ছিল? মিস্টার পলিত কি এসব কথা জানতো? হ্যাঁ, জানতো বলেই তো ব্যাপারটা এতদূর গড়িয়েছে। মিস্টার শর্মা তাকে 1 লক্ষ টাকা দিতে রাজি হয়েছিল। দীপকের কথা শেষ হল। ইন্সপেক্টর মরিসন মিস্টার শর্মা ও বীণার হাতে হাতকড়া পরিয়ে দিলেন। দীপক বলল, শেষে ঘটনার জবনিকাপাত হলো তাহলে, আর একজন নির্দোষীকে শাস্তির হাত থেকে বাঁচাতে পারলাম, এটাও কম কথা নয়। অফকোর্স। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করলো তন্দ্রা। তার ঠিক পেছনে পেছনে প্রবেশ করলো অসীম। দীপক বলল, তন্দ্রা দেবী, অসীমবাবুর নির্দোষিতা প্রমাণ হলেও কারাগারের বাঁধন থেকে তার মুক্তি নেই দেখছি। তন্দ্রা কোনো কথা বলতে পারল না। লজ্জায় মুখখানা রাঙ্গা করে মাথাটা নোয়ালো সে। অসীমের দুচোখে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি। আদালতের বিচারে বীণা প্রবোধ সমাদ্দারের মেয়ে নয় সে কথা প্রমাণিত হল। প্রবোধ সমাদ্দারের সম্পত্তির মালিক হল তন্দ্রা দেবী। কয়েকদিন বাদেই শুভ লগ্নে তন্দ্রার সঙ্গে অসীমের শুভ বিবাহ হল। দীপক, রতন, ইন্সপেক্টর মরিসন আর দারোগা মিস্টার প্রামাণিক
সেই বিবাহে উপস্থিত ছিলেন। শুনছিলেন স্বপন কুমারের লেখা খুনের চক্রান্ত। গল্প পাঠে জিৎ, বিভিন্ন চরিত্রে জিৎ, পিনাকি, সুজয়, সুবিনয়, বাবাই ও জয়শ্রী। সমগ্র পরিচালনা ও শব্দ পরিবেশন জিৎ। বাংলা স্টোরি স্টুডিও আবারও এমনই কিছু রোমাঞ্চকর ও গোয়েন্দা গল্প নিয়ে হাজির হবে আপনাদের কাছে। আপনারা এভাবেই আমাদের সহযোগিতা করবেন। শেষ হলো স্বপন কুমারের লেখা খুনের চক্রান্ত।